আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, আজকে অনেকদিন পর আবার নতুনভাবে ক্লাস শুরু করতে যাচ্ছি। বিশেষ করে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য এই চ্যাপ্টারটা, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এই চ্যাপ্টারটা একটু জটিল। তবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট নামে আসলে কোনো চ্যাপ্টার নাই। চ্যাপ্টারটার নাম হচ্ছে ক্যাশ কন্ট্রোল। চ্যাপ্টারটা মূলত ক্যাশ কন্ট্রোল, তারই একটা অংশ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের বাংলাটা কি? ব্যাংক রিকনসিলিয়েশন মানে মিলকরণ বা সমন্বয় বিবরণী, এটা হচ্ছে চ্যাপ্টারটার নাম বা শিরোনাম। তো তোমরা দেখো, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্যাংক মিলকরণ বা সমন্বয় বিবরণী। মিল যদি আমরা করতে চাই বা সমন্বয় করতে চাই, মিল করতে গেলে কি একা একই মিল করা যাবে? মিল করার জন্য দুটো পক্ষ লাগবে। আমার সাথে আমার মিল হবে না, আমার সাথে আরেকজনের মিল করতে হবে। পাশাপাশি আমরা যদি দুইজন থাকি, তুমি ডিফারেন্সটা বের করতে পারবে, আমার সাথে তার কি কি পার্থক্য। তেমনি ভাবে আমরা যদি এখানে মিল করতে চাই, তাহলে দুইটা পক্ষ লাগবে। দুইটা পক্ষ দাঁড় করালে আমরা মিল করতে পারবো বা অমিলগুলো খুঁজে পাবো। আমরা দেখি এখানে পক্ষ দুইটা কে। পক্ষ দুইটা হচ্ছে, এক তুমি, ব্যাংক। একটা পক্ষ তুমি, একটা ব্যাংক। তুমি মানে আসলে তুমি না, তোমার প্রতিষ্ঠান। কারণ তোমার সাথে ব্যাংকের মিল হবে না। ব্যাংক একটা প্রতিষ্ঠান, তুমি একজন ব্যক্তি, ব্যক্তির সাথে প্রতিষ্ঠান মিল হবে না। অর্থাৎ তুমি বলতে তোমার প্রতিষ্ঠান এবং ব্যাংক। তোমার প্রতিষ্ঠানে ব্যাংকের মিল করব, তার মানে এই না যে তোমার একটা প্রতিষ্ঠান আছে, তোমার 5 তলা বিল্ডিং আছে, ব্যাংকের 3 তলা বিল্ডিং আছে, তা মিল করবো না। আসলে তোমার প্রতিষ্ঠানের হিসাবের সাথে ব্যাংকের প্রতিষ্ঠানের হিসাবের মিল করব। তুমি বিজনেস করছো, তোমার একটা নির্দিষ্ট বই আছে, তুমি ব্যাংকে টাকা জমা দিচ্ছ, ব্যাংকের একটা বই আছে। তোমার হিসাব অনুযায়ী ব্যাংকের হিসাবের সাথে আমরা মিল করে দেখব। তুমি যে প্রতিষ্ঠানে চালাচ্ছ, যে প্রতিষ্ঠান চালাচ্ছ, তার একটা হিসাব বই আছে, যার নাম হচ্ছে ক্যাশ বুক। আর ব্যাংকের একটা হিসাবের বই আছে, যার নাম হচ্ছে পাসবুক বা ব্যাংক স্টেটমেন্ট। তাহলে তুমি তোমার প্রতিষ্ঠানের হিসাবের সাথে ব্যাংকের প্রতিষ্ঠানের হিসাবে মিল করবে। তোমার প্রতিষ্ঠানের যে বইটা মেনটেন করার হয় তার নাম ক্যাশ বুক, আর ব্যাংক যেটা মেনটেন করে তার নাম পাসবুক বা ব্যাংক স্টেটমেন্ট। তোমার প্রতিষ্ঠানের সাথে ব্যাংকের, তোমার প্রতিষ্ঠানের হিসাবের সাথে ব্যাংকের প্রতিষ্ঠানের হিসাব কেন মিল করব? যখন তোমার সাথে তোমার ফ্রেন্ডের সম্পর্ক খুবই ভালো, দুইজনের মধ্যে খুব ভালো মিল, তখন কি আরেকজন কি মিল করে দিবে তোমাকে? মোটেই না। তোমার সাথে তোমার বন্ধুর তখনই আমরা মিল করব বা একজন মিল করবে যখন তোমাদের মধ্যে অমিল দেখা দেবে। তোমাদের মধ্যে যখন সম্পর্কের ঘাটতি তৈরি হবে, তখনই আরেকজনকে দরকার হবে মিল করার জন্য। তেমনি ভাবে ব্যাংকের সাথে আমরা, ব্যাংকের হিসাবের সাথে আমাদের হিসাব কখন মিল করব? যখন আমাদের হিসাবের সাথে ব্যাংকের হিসাবের অমিল দেখা দেবে বা গড়মিল দেখা দেবে। ধরো তুমি এই মাসে ব্যাংকে 10,000 টাকা জমা দিয়েছো, কিন্তু মাস শেষে ব্যাংকে গিয়ে দেখছো আছে 9,000 টাকা, 1,000 টাকা হিসাব মিলছে।
আর যখন এই অমিল দেখা দিবে তখনই তোমাকে মিল করতে বসতে হবে, তখনই রিকনসিলিয়েশন করতে হবে কেন অমিলটা দেখা দিল। তাহলে কি দাঁড়াচ্ছে, যখন ব্যাংকের হিসাবের সাথে অর্থাৎ ক্যাশ বুকের অনুযায়ী যে ব্যালেন্স থাকার কথা ছিল, ব্যাংক হিসাব অনুযায়ী অর্থাৎ পাসবুক অনুযায়ী ব্যালেন্সে মিল নাই, অমিল তৈরি হয়েছে, তখনই আমরা মিল করতে যাব, রিকনসিলিয়েশন করব। তাহলে নিশ্চয়ই অমিলের কারণগুলো জানা দরকার। আমরা এখন কারণগুলো খুঁজে বের করব, কি কি কারণে ক্যাশ বুক এবং পাসবুকে অমিল হতে পারে। আমরা যদি কারণগুলো জানতে পারি তাহলে আমরা সহজেই মিল করতে পারবো। এখন আমরা কারণগুলো জেনে নিই। শিক্ষার্থীরা, আমি একটু আগে বললাম যে তোমার হিসাব অর্থাৎ ক্যাশ বুক এবং ব্যাংকের হিসাব অর্থাৎ পাসবুক, ক্যাশ বুক এবং পাসবুকের ব্যালেন্স যখন মিলবে না, অর্থাৎ দুটো সমান হবে না, অসমান হবে, তখন আমাদের মিল করতে হবে। তাহলে মিলকরণের কারণগুলো জানা দরকার। তার আগে একটু বলে নিই, ক্যাশ বুক কিন্তু ডেবিট এবং পাসবুক ক্রেডিট। তুমি যে বই লিখো তার নাম ক্যাশ বুক, তুমি যে বই লিখছো তার নাম ক্যাশ বুক। তুমি ব্যাংকে 10,000 টাকা জমা দিয়েছো, এটা তোমার জন্য অ্যাসেট না লায়াবিলিটি? এটা তোমার জন্য অ্যাসেট, আর অ্যাসেট ডেবিট। আর তোমার টাকা ব্যাংকে আছে, এটা তোমার জন্য অ্যাসেট, কিন্তু ব্যাংকের জন্য লায়াবিলিটি, এই জন্য সেটা ক্রেডিট। অর্থাৎ ক্যাশ বুক ডেবিট, পাসবুক ক্রেডিট। এখন আমি বলছি যে ক্যাশ বুকের সাথে যখন পাসবুকের অমিল দেখা দিবে, গরমিল দেখা দিবে, তখনই আমরা মিল করব। এখন আমরা দেখি কি কি কারণে অমিল হতে পারে। রিজন অফ ডিসএগ্রিমেন্ট, অমিলের কারণ সমূহ। চেক ইস্যুড বা drawn but not presented বা cashed। চেক ইস্যুড বা drawn but not presented বা cashed। চেক ইস্যু বলতে কি বুঝছি? চেক ইস্যু মানে প্রদান করা। কে প্রদান করেছে? অবশ্যই তুমি ছাড়া কেউ প্রদান করবে না। তুমি তোমার পাওনাদারকে চেক দিয়েছো, তারপরে চেক ইস্যু করছো। এর আরেকটা ইংলিশ হচ্ছে ড্র। তুমি চেক ড্র করেছো মানে লিখেছো, লিখে কাউকে দিয়েছো। চেক ইস্যু করেছো বাট নট প্রেজেন্টেড, কিন্তু যাকে দিয়েছো সে ব্যাংকে গিয়ে এটা প্রেজেন্ট করেনি, অর্থাৎ ব্যাংক থেকে ওটা জমা দিয়ে ব্যাংক থেকে টাকা উঠায়নি। বা বাট নট ক্যাশড, অর্থাৎ সে ওটা জমা দিয়ে ক্যাশ উঠায়নি। তো চেক তুমি কাউকে প্রদান করেছো, তবে চেক দিয়েছো, চেক দেওয়ার সাথে সাথে তুমি তোমার হিসাব থেকে যোগ করবে না বিয়োগ করবা? চেক দেওয়ার সাথে সাথে তুমি তোমার হিসাব থেকে বিয়োগ করবা, মানে পাসবুক থেকে বিয়োগ করবা। কিন্তু যে ব্যক্তিকে দিয়েছো সে ব্যক্তি ব্যাংক থেকে টাকা উঠায়নি, তার এখানে বিয়োগ হয়নি। তো চেক ইস্যু করার সাথে সাথে, চেক প্রদান করার সাথে সাথে তুমি ক্যাশ বুক থেকে বিয়োগ করবা। কিন্তু যাকে তুমি চেক দিয়েছো সে ব্যাংক থেকে টাকা উঠায়নি, তাহলে পাসবুকে কি কমেছে? কমে নেই। কিন্তু ক্যাশ বুকে চেক ইস্যু করার সাথে সাথে ক্যাশ বুকে কি হচ্ছে? মাইনাস হয়েছে। তাহলে আমরা এখন কি করব? তাহলে কি দাঁড়াচ্ছে, চেক ইস্যু করার সাথে সাথে, অর্থাৎ চেক তুমি যখন কাউকে দিয়েছো, আমি সবসময় বলছি নিজেকে একটা প্রতিষ্ঠান ভাবো, তুমি তোমার প্রতিষ্ঠান থেকে কাউকে চেক দিয়েছো, দেওয়ার সাথে সাথে ক্যাশ বুক থেকে বিয়োগ করেছো। কিন্তু যাকে দিয়েছো সে ব্যাংকে এখনো যায়নি, তাহলে ব্যাংক থেকে টাকা কমেনি। আমরা জানি যে আমরা যদি মিল করতে চাই তাহলে আমরা জানি যে কম থাকলে যোগ করব, আর বেশি থাকলে বেশি হলে বিয়োগ করব। তাহলে আমরা যদি ক্যাশ বুক ধরে হিসাব করি, যদি আমাদের ভিত্তি হয় ক্যাশ বুক, তাহলে চেক দেওয়ার সাথে সাথে ক্যাশ বুক থেকে মাইনাস করেছি, তাহলে আমরা সমান করার জন্য কি করব? এখানে প্লাস করব। অনুরূপভাবে আমরা পাসবুকে, যেহেতু ক্যাশ বুকে কম ছিল, পাসবুক থেকে মাইনাস হয়নি, পাসবুকে বেশি আছে, ক্যাশ বুকের তুলনায় পাসবুকে বেশি আছে, তাহলে যদি পাসবুক ধরে আমরা অঙ্ক করি তাহলে কি করব? বিয়োগ করব। আমি একটু বলে নেই যে তোমার প্রশ্নে
হয় ক্যাশ বুক দিয়ে অঙ্ক দেওয়া থাকবে অথবা পাসবুক দিয়ে, যে কোনো একটা ব্যালেন্স থাকবে। হয় ক্যাশ বুক ব্যালেন্স বলা থাকবে অথবা পাসবুক ব্যালেন্স বলা থাকবে। অর্থাৎ যদি ক্যাশ বুক ব্যালেন্স দিয়ে অঙ্ক দেওয়া থাকে, চেক দেওয়ার সাথে সাথে ক্যাশ বুক থেকে বিয়োগ করেছিল, তার মানে ক্যাশ বুকে কমে গেছিল, এখন তুমি প্লাস করে দিবা। আর যদি পাসবুক ধরে অঙ্ক করো তাহলে মাইনাস করবা। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে কম হলে যোগ করব, বেশি হলে বিয়োগ করব। 2 নম্বর কারণ, চেক ডিপোজিটেড বা পেড but not cleared বা collected বা credited। চেক ডিপোজিটেড, চেক ডিপোজিট বলতে কি বুঝি? ডিপোজিট মানে জমা, অর্থাৎ ব্যাংকে জমা। কার চেক ব্যাংকে জমা হবে? তোমার চেক না। তোমার চেক দ্বারা তুমি চেক ইস্যু করবা, তুমি হচ্ছে ইস্যু করবা, অর্থাৎ তুমি কাউকে চেক দিবা, দিলে সেটাকে বলা হবে ইস্যু। আর ডিপোজিট মানে জমা, অর্থাৎ তুমি কারো কাছে টাকা পেতে বা কারো কাছ থেকে চেক কালেকশন করেছো, সেই টাকাটাই, সেই চেকটাই ব্যাংকে জমা দিবে। জমা দেওয়া বলতে অন্যের কাছ থেকে চেক কালেকশন করে, অন্যের কাছ থেকে চেক সংগ্রহ করে ব্যাংকে জমা দেওয়া বোঝায়। এটা তোমার চেক না। আর তোমার চেক হলে সেটা অবশ্যই ইস্যু। চেক ডিপোজিট করেছো, তুমি ধরো তোমার দেনাদার কাছে থেকে বা অ্যাকাউন্ট রিসিভেবলের কাছে থেকে টাকা পেতে, অর্থাৎ তার কাছে পাওনা ছিল, সে তোমাকে একটা চেক দিয়েছে, সে চেকটা সংগ্রহ করে তুমি ব্যাংকে ডিপোজিট করেছো বা ব্যাংকে পেড করেছো, বাট নট ক্লিয়ার্ড, অর্থাৎ ওই চেকটা ক্লিয়ার হয়নি, অর্থাৎ ওই চেকের টাকা এখন আদায় হয়নি, বা বাট নট কালেক্টেড আদায় হয়নি, বাট নট ক্রেডিটেড বা জমা হয়নি। তাহলে চেক ডিপোজিট করার সাথে সাথে, চেক ডিপোজিট করার সাথে সাথে তুমি কি করেছো? তোমার ক্যাশ বুকে যোগ করেছো না বিয়োগ করেছো? অবশ্যই ক্যাশ বুকে যোগ করেছো। তুমি যখন ব্যাংকে একটা চেক জমা দিবে তখন তোমার ক্যাশ বুকে লিখবে না? অবশ্যই লিখবে। লিখতে গিয়ে কি করবা? চেক ডিপোজিট করেছো, জমা দিয়েছো, যোগ করবা না বিয়োগ করবা? অবশ্যই যোগ করবা। কিন্তু বলা আছে বাট নট ক্লিয়ার্ড বা কালেক্টেড বা ক্রেডিটেড, এই চেকের টাকা এখনো আদায় হয়নি, ব্যাংক এটা আদায় করতে পারেনি, যার জন্য এখনো ক্রেডিট হয়নি। ক্রেডিট মানে ক্যাশ বুকে যোগ হয়নি বা কালেক্ট হয়নি, আদায় হয়নি, ক্যাশ বুকে যোগ হয়নি। তাহলে যদি তাই হয়, তাহলে তুমি চেক জমা দেওয়ার সাথে সাথে ক্যাশ বুকে যোগ করেছো, ব্যাংক তো যোগ করেনি, ব্যাংক কোনো পরিবর্তন করেনি, ব্যাংক যেমন ছিল তেমন রেখেছে শূন্য। তাহলে তোমাকে যদি অঙ্কটা দেওয়া হয় ক্যাশ বুক ধরে, ক্যাশ বুক ধরে, ক্যাশ বুক ব্যালেন্স ধরে তোমাকে যদি অঙ্কটা দেওয়া হয়, তাহলে ক্যাশ বুকে বেশি আছে না কম আছে? বেশি আছে। তাহলে কি করতে হবে? কমাতে হবে, বিয়োগ করতে হবে। আর যদি পাসবুক ধরে অঙ্ক করো, ক্যাশ বুকের তুলনায় পাসবুকে বেশি আছে না কম আছে? ক্যাশ বুকে যোগ হয়েছে, পাসবুকে যেমন ছিল তেমন আছে, তাহলে ক্যাশ বুকের তুলনায় পাসবুকে কম আছে না বেশি আছে? কম আছে। তাহলে এখন কি করতে হবে? যোগ করতে হবে। তো শিক্ষার্থীরা, আমি বলতে চাচ্ছি যে এই যে আমি দুইটা অমিলের কারণ লিখলাম, এই দুইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল কারণ। আমি এটা আরেকবার রিপিট করছি। চেক ইস্যুড মানে চেক, তোমার চেক তুমি তোমার পাওনাদারকে দিয়েছো। চেক ইস্যু করতে, চেক ইস্যু বলতে তুমি কাউকে চেক দিয়েছো। আর চেক ডিপোজিট বলতে তুমি অন্য কারো কাছে পেয়েছো, পেয়ে ব্যাংকে জমা দিয়েছো। যখন তুমি চেকটা ইস্যু করেছো মানে কাউকে দিয়েছো, তখন অবশ্যই তুমি সাথে সাথে তোমার ক্যাশ বুক থেকে মাইনাস করেছো। চেক ইস্যু করলে তুমি মাইনাস করবে, কিন্তু এই চেকটা প্রেজেন্ট করেনি, অর্থাৎ যাকে তুমি চেক দিয়েছো সে ব্যাংক থেকে টাকা উঠায়নি,
চেক দেওয়ার সাথে সাথে তুমি বিয়োগ করেছো, কিন্তু ব্যাংক কে সেই ব্যক্তি যায়নি, তার মানে সে ব্যাংক থেকে টাকা উঠায়নি, অর্থাৎ ব্যাংকের পাসবুকের অবস্থান আগের মতোই আছে। আমরা যদি ক্যাশবুক ধরে অঙ্ক করি, তাহলে ক্যাশবুকে তুমি যোগ করেছিলে না বিয়োগ করেছিলে? বিয়োগ করেছিলে। এখন কি করবা? যোগ করবা। আর পাসবুক ধরে যদি অঙ্ক দেওয়া থাকে, ক্যাশবুকে বিয়োগ হয়েছে মানে কমেছে, কিন্তু পাসবুকে কমেনি, ক্যাশবুকের তুলনায় পাসবুকে বেশি আছে, তখন কি করবা? এখান থেকে মাইনাস করে দেবা। আমি বলেছি বেশি থাকলে মাইনাস করবা, কম থাকলে প্লাস করবা। অনুরূপ ভাবে চেক ডিপোজিট, চেক যখন তুমি ব্যাংকে জমা দিয়েছো, ক্যাশবুকের সাথে সাথে যোগ করেছো, কিন্তু ওই চেকের টাকা আদায় হয়নি, তার মানে পাসবুকে এখানে কোনো পরিবর্তন হয়নি, যেমন ছিল তেমন আছে। এখন তুমি যদি ক্যাশবুক ধরে অঙ্ক করো, ক্যাশবুকে বেশি আছে না কম আছে? বেশি আছে, তাহলে কি করবা? বিয়োগ করবা। আর ক্যাশবুকের তুলনায় পাসবুকে বেশি আছে না কম আছে? কম আছে, তাহলে কি করবা? যোগ করবা। এই দুটো মূল কারণ, এবং এর সাথে সাথে আরো কিছু ছোট ছোট কারণ আছে, যেমন ডাইরেক্ট ডিপোজিটেড into bank by customer। তোমার দোকান থেকে আমি বাকিতে পণ্য কিনলাম, এই মুহূর্তে আমার কাছে টাকা নাই, তোমাকে আমি বললাম যে তোমার অ্যাকাউন্টস নাম্বারটা দাও, তোমার অ্যাকাউন্টস নাম্বারটা আমাকে দাও, আমি বাসায় গিয়ে কোনো এক সময় তোমার ব্যাংকে জমা করে দিব। আমি কি করেছি? ডাইরেক্ট ডিপোজিটেড ইনটু ব্যাংক বাই কাস্টমার, আমি তোমার ব্যাংকে ডাইরেক্ট ডিপোজিট করে দিয়েছি, তোমাকে জানাইনি। তোমার ব্যাংকে যখন আমি টাকাটা জমা দিয়ে দিলাম, ডিপোজিট করলাম, পাসবুকে যোগ হবে না বিয়োগ হবে? অবশ্যই যোগ হবে। আমি ডাইরেক্ট ডিপোজিটেড ইনটু ব্যাংক বাই কাস্টমার, আমি কাস্টমার তোমার ব্যাংকে ডাইরেক্ট ডিপোজিট করেছি, সরাসরি জমা দিয়েছি, তাহলে পাসবুকে যোগ হয়েছে। কিন্তু তোমাকে তো আমি এখনো জানাইনি, তাহলে তুমি পাসবুকে ক্যাশবুকে কিছুই লিখোনি, ক্যাশবুকে যা ছিল তেমন আছে। তাহলে আমরা এখন যোগ করবো না বিয়োগ করবো? যদি ক্যাশবুক ধরে অঙ্ক করি, পাসবুকের তুলনায় ক্যাশবুকে কম আছে, ক্যাশবুকে কম আছে, তাহলে যোগ করব। আর পাসবুকে বেশি আছে, তার মানে বিয়োগ করব। চেক ডিসঅনার্ড, চেক ডিসঅনার্ড, ডিসঅনার্ড মানে অমর্যাদাকৃত বা অবমূল্যায়ন, যাই বলো না কেন। একটা চেক কখন ডিসঅনার্ড হবে? তার আগে বলেনি, তোমার চেক কখনো ডিসঅনার্ড হতে পারে না। তুমি হচ্ছ মোস্ট অনেস্ট বিজনেসম্যান, তোমার ব্যাংকে টাকা থাকলে তবেই তুমি মানুষকে চেক দিবে, এবং তারা যাকে চেক দিবে সে ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিবে। তুমি জানো তোমার ব্যাংকে টাকা আছে, তবেই তুমি চেক দিচ্ছ, তোমার চেক কখনো ডিসঅনার্ড হতে পারে না। তুমি কাস্টমারের কাছে, অর্থাৎ যার কাছে তুমি পেতে তার কাছ থেকে চেক সংগ্রহ করেছো, করে ব্যাংকে জমা দিয়েছো, তারপরে ব্যাংক দেখছে, ব্যাংক জমা নেওয়ার পর দেখতে পাচ্ছে যে ওই চেক আসলে কোনো টাকা নাই, তখন ব্যাংক তোমাকে চেকটা ফেরত দিবে, টাকা না দিয়ে ফেরত দিবে, এর নামই হচ্ছে ডিসঅনার্ড। তো তুমি যখন তার কাছে থেকে, তোমার কাস্টমারের কাছ থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দিয়েছিলে, চেক পাওয়ার পর ওই চেকটা ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, তখন ক্যাশবুকে যোগ হয়েছিল না বিয়োগ হয়েছিল? অবশ্যই যোগ হয়েছিল। কিন্তু ওই চেকটা ডিসঅনার্ড হলো, তার মানে ওই চেকে কোনো টাকা ছিল না। ব্যাংক, তুমি জমা দেওয়ার সময় ক্যাশবুকে যোগ করেছিলে, কিন্তু ব্যাংক যেহেতু টাকাটা আদায় করতে পারেনি, ব্যাংক পাসবুকে যোগ করেনি। ক্যাশবুকে বেশি আছে না কম আছে? বেশি আছে। পাসবুকে বেশি আছে না কম আছে? ক্যাশবুকের তুলনায় পাসবুকে কম আছে, তাহলে আমরা বিয়োগ করব। আমরা জানি কম থাকলে যোগ করব, বেশি হলে বিয়োগ করব।
ইনকাম কালেক্টেড বাই ব্যাংক। ইনকাম কালেক্টেড বাই ব্যাংক, ব্যাংক কিছু ইনকাম কালেক্ট করেছে। সাপোজ তুমি একটা কোম্পানির শেয়ার কিনেছো, কোম্পানি বছর শেষে লভ্যাংশ দিবে, লাভের অংশ দিবে, অর্থাৎ ডিভিডেন্ড দিবে। ওই কোম্পানি কি তোমার বাসায় এসে লভ্যাংশ দিয়ে যাবে, ডিভিডেন্ড দিবে? না, তোমার যে অ্যাকাউন্টস থাকবে সে অ্যাকাউন্টস ওই কোম্পানি ডিভিডেন্ড পাঠিয়ে দিবে। অর্থাৎ তোমার ডিভিডেন্ডটা ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকে জমা হয়েছে মানে পাসবুকে জমা হচ্ছে। তাহলে তুমি একটা কোম্পানির শেয়ার কিনেছিলা, কোম্পানি বছর শেষে লভ্যাংশ ডিভিডেন্ড তোমার ব্যাংকে জমা দিয়েছে। ইন্টারেস্ট, তুমি একটা কোম্পানির ডিবেঞ্চার কিনেছো বা কোনো কোম্পানির বন্ড কিনেছো, ওই কোম্পানি বছর শেষে তোমাকে ইন্টারেস্ট দিবে। এই ইন্টারেস্টও তোমার ঘরে এসে দিবে না, ব্যাংকে জমা করে দিবে। রেন্ট, তোমার ঢাকার বাইরে একটা বাড়ি আছে, বাড়িটা ভাড়া দিয়ে রেখেছো। তোমার পক্ষে সম্ভব না প্রতি মাসে ঢাকার বাইরে গিয়ে ভাড়া কালেকশন করা, তাই ভাড়াটিয়াকে বলে দিয়েছো যে, এবং একটা অ্যাকাউন্টস নাম্বার দিয়েছো যে মাস শেষে তোমার অ্যাকাউন্টসে সে ভাড়া জমা করে দিবে। অর্থাৎ তোমার ভাড়াটিয়া তোমার অ্যাকাউন্টসে বাড়ি ভাড়া বাবদ টাকা জমা দিয়েছে, এটা তোমার ইনকাম। তাহলে ইন্টারেস্ট কালেকশন হতে পারে, ডিভিডেন্ড কালেকশন হতে পারে, রেন্ট কালেকশন হতে পারে, এগুলো তোমার ইনকাম। এই ইনকামগুলো সরাসরি ব্যাংকে জমা হয়েছে, তার মানে পাসবুকে যোগ হয়েছে। কিন্তু তুমি জানো না বলে ব্যাংকে এখনো তোমার ক্যাশবুক এখনো জমা হয়নি, ক্যাশবুকে জমা হয়নি কিন্তু পাসবুকে জমা হয়েছে। তাহলে পাসবুকে বেশি আছে না কম আছে? বেশি আছে, কমাতে হবে। আর পাসবুকের তুলনায় ক্যাশবুকে বেশি আছে না কম আছে? কম আছে, তাহলে প্লাস করতে হবে। পেমেন্ট আন্ডার স্ট্যান্ডিং অর্ডার, তুমি ব্যাংকে একটা অর্ডার দিয়ে রেখেছো। স্ট্যান্ডিং অর্ডার মানে যে ফিক্সড একটা অর্ডার দিয়ে রেখেছো যে ব্যাংক মাস শেষে বা বছর শেষে তোমার হিসাবে যে টাকা থাকবে সেই টাকা থেকে ব্যাংক প্রিমিয়াম দিয়ে দিবে বা ইনস্টলমেন্ট দিয়ে দিবে। তোমার একটা লাইফ ইন্স্যুরেন্স আছে, তাহলে মাস শেষে একটা প্রিমিয়াম ব্যাংকে জমা দিতে, সেই ইন্স্যুরেন্স কোম্পানিকে জমা দিতে হবে। এটা তোমার পক্ষে বারবার যাওয়া সম্ভব না, তাই তুমি ব্যাংকে অর্ডার দিয়েছো প্রতি মাসে ইন্স্যুরেন্স কোম্পানিতে তোমার ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা ট্রান্সফার করে দিবে। ধরো তুমি একটা গাড়ি কিনেছো, বাকিতে ইনস্টলমেন্টে গাড়ি কিনেছো বা ইনস্টলমেন্টে বাড়ি কিনেছো, মাস শেষে বা বছর শেষে ইনস্টলমেন্ট দিতে হবে। তোমার পক্ষে বারবার গিয়ে ওই কোম্পানিতে ইন্স্যুরেন্স দেওয়া সম্ভব না, ইনস্টলমেন্ট দেওয়া সম্ভব না, তাই তুমি ব্যাংকে অর্ডার দিয়ে রেখেছো যে প্রতি মাস শেষে সে তোমার অ্যাকাউন্টস থেকে ইনস্টলমেন্ট বাবদ টাকা ওইখানে পাঠিয়ে দিবে। তোমার অর্থাৎ তোমার স্ট্যান্ডিং অর্ডার অনুযায়ী ব্যাংক কখনো প্রিমিয়াম কখনো ইনস্টলমেন্ট পরিশোধ করছে। ব্যাংক যেহেতু পরিশোধ করছে, ব্যাংকে টাকা কমছে না বাড়ছে? অবশ্যই কমছে। কিন্তু তুমি যেহেতু তোমাকে জানানো হয়নি এখনো, তুমি যে ডেটে হিসাব করছো সে ডেট পর্যন্ত তোমাকে জানানো হয়নি, তাই পাসবুকে বিয়োগ করলেও ক্যাশবুকে তুমি বিয়োগ করোনি। তাহলে আমরা যদি পাসবুক ধরে অঙ্ক করি, পাসবুকে কম আছে না বেশি আছে? কম আছে। পাসবুকের তুলনায় ক্যাশবুকে বেশি আছে না কম আছে? বেশি আছে। বিয়োগ করব।
ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক। তোমার ব্যাংকে টাকা আছে, ব্যাংক তোমাকে সুদ দিবে না নিবে? অবশ্যই সুদ দিবে। এই সুদটা এসে তোমার ঘরে এসে দিয়ে যাবে? কখনোই না। এটা তোমার ব্যাংকে জমা হবে, অর্থাৎ ব্যাংক পাসবুকে প্লাস করে দিবে। তোমার ব্যাংকে টাকা জমা আছে, ব্যাংক সুদ দিবে, এই সুদটা ঘরে এসে দিবে না, তোমার ব্যাংকে অর্থাৎ পাসবুকে তার প্লাস করে রাখবে। তো পাসবুকে তার প্লাস করে রেখেছে, তুমি এখনো জানো না, ফলে ক্যাশবুকে প্লাস হয়নি। তাহলে আমরা যদি পাসবুক ধরে অঙ্ক করি, পাসবুকে বেশি আছে না কম আছে? বেশি আছে, বিয়োগ করব। আর পাসবুকের তুলনায় ক্যাশবুকে বেশি আছে না কম আছে? কম আছে, আমরা যোগ করব। ইন্টারেস্ট অন ওভারড্রাফট ব্যাংক চার্জ বা কমিশন। ওভারড্রাফট মানে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, অর্থাৎ ব্যাংকে তোমার যে পরিমাণ টাকা ছিল তার চেয়ে বেশি উত্তোলন করেছো, এটা এক ধরনের ঋণ। ঋণের উপর ব্যাংক সুদ দিবে না নিবে? অবশ্যই সুদ নিবে। তেমনই ভাবে ব্যাংক চার্জ, এই যে তুমি ব্যাংকে লেনদেন করছো, ব্যাংক একটা চার্জ ধার্য করে, ব্যাংক একটা চার্জ নেয়, অর্থাৎ ব্যাংক তোমার হিসাব থেকে টাকা নিবে চার্জ বাবদ। তারা যে সার্ভিস দিচ্ছে, তোমাকে একটা ডিপোজিট স্লিপ দিচ্ছে, ডিপোজিট বই দিচ্ছে, চেক বই দিচ্ছে, এর জন্য ব্যাংক একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তোমার কাছে চার্জ নিবে। বা ব্যাংকের মাধ্যমে তুমি লেনদেন করছো, ব্যাংক কমিশন নিতে পারে। তাহলে ইন্টারেস্ট অন ওভারড্রাফট, ব্যাংক চার্জ বা কমিশন, এগুলো ব্যাংক নেয়। ব্যাংক যদি এগুলো নেয়, তাহলে কি ব্যাংক লোক পাঠিয়ে তোমার ঘরে থেকে এসে নিয়ে যাবে? কখনোই না। ব্যাংক তোমার হিসাব থেকে এগুলো কেটে নিবে, ব্যাংক তোমার হিসাব থেকে এগুলো মাইনাস করে দিবে। তাহলে যা নিচ্ছে ব্যাংক তোমার হিসাব থেকে মাইনাস করছে, বিয়োগ করছে। তাই পাসবুকে এটা মাইনাস হলো, কিন্তু তুমি জানো না বলে ক্যাশবুকে এখনো কিছু করোনি। তাহলে পাসবুক ধরে যদি অঙ্ক করি, পাসবুকে কি আছে? বিয়োগ আছে, মাইনাস আছে, আমি কি করব? প্লাস করব। আর পাসবুকের তুলনায় ক্যাশবুকে বেশি আছে, তার মানে কম পাবো, অর্থাৎ মাইনাস করব। ক্যাশবুক wrongly overcast. ক্যাশবুক রংলি আন্ডারকাস্ট, ক্যাশবুকে ভুল ক্রমে কম লেখা হচ্ছে। ক্যাশবুকে ভুল ক্রমে কম লেখা হচ্ছে কিরকম? তুমি তোমার এক কাস্টমার কাছে 1000 টাকা পেতে, ওই কাস্টমারের সাথে তোমার দেখা হচ্ছে, সে তোমাকে 1000 টাকা দিয়েছে। তুমি পথের মধ্যে আস্তে আস্তে ব্যাংক পেয়েছো, ব্যাংকে তুমি 1000 টাকা জমা দিয়েছো। কিন্তু বাসায় এসে ক্যাশবুকে লেখার সময় ভুলক্রমে 1000 পরিবর্তে ভুলক্রমে একটা শূন্য কম লিখেছো, 100 টাকা লিখেছো। তুমি কাস্টমার কাছে 1000 টাকা পেয়ে ব্যাংকে 1000 টাকা জমা দিয়েছো, তো বাসায় এসে একটা শূন্য কম লিখেছো, 100 টাকা লিখেছো। হতে পারে তো, ভুল তো মানুষেরই হতে পারে। তাহলে
ক্যাশ বুকে লিখেছো 100 কিন্তু পাসবুকে জমা দিয়েছিল 1000, ক্যাশ বুকে কম আছে না বেশি আছে? কম আছে, তাহলে আমরা যোগ করব। আর পাসবুকে বেশি আছে, পাসবুক ধরে অঙ্ক করলে আমরা বিয়োগ করব। আরেকটা জিনিস বলে নিই, ক্যাশ বুক রংলি আন্ডারকাস্ট, আন্ডারকাস্ট মানে কম লিখেছি। আন্ডারকাস্ট শব্দটা দেখে তুমি বুঝতে পারছো যে তুমি কম লিখেছো, তার মানে যোগ করে দিবা। কিন্তু অনেক সময় বলা থাকে ক্রেডিটেড, ক্রেডিটেড, এই ক্রেডিটেড শব্দটা শুনে বুঝতে হবে এটা আন্ডারকাস্ট। ক্যাশ বুক ডেবিট আর ক্রেডিট? ক্যাশ বুক আমরা জানি ক্রেডিট, ক্রেডিট সরি ক্যাশ বুক হচ্ছে ডেবিট, ক্যাশ বুক ডেবিট। ক্যাশ বুককে যদি ক্রেডিট করা হয় তাহলে বুঝতে হবে সেটা বিয়োগ করা হচ্ছে, কম লেখা হচ্ছে। তাই ক্রেডিট, ক্যাশ বুক ডেবিট, ডেবিট যদি ক্রেডিট হয় তাহলে বুঝতে হবে ওখানে কম লেখা হচ্ছে। তেমনই ভাবে এই কথাটা এভাবে বলা থাকতে পারে, পাসবুক রংলি ওভারকাস্ট, পাসবুকে বেশি লেখা হয়েছে। পাসবুক ডেবিট বা ক্রেডিট? ক্রেডিট, ক্রেডিট যদি আবার ক্রেডিট করা হয় তার মানে বুঝতে হবে যোগ করা হয়েছে। আমরা জানি ডেবিট এবং ডেবিট যোগ হয়, ক্রেডিট এবং ক্রেডিট যোগ হয়, আর ডেবিট এবং ক্রেডিট বিয়োগ হয়, এটা আমরা জানি। তাই পাসবুক হচ্ছে ক্রেডিট, এটা যদি আবার ক্রেডিট করা হয়, ক্রেডিট যদি ক্রেডিট করা হয় তাহলে বুঝতে হবে আমরা যোগ করেছি, তার পাসবুকে আমরা ভুলক্রমে যোগ করেছি, তাহলে আমরা বিয়োগ করে দিব। তেমনই ভাবে ক্যাশ বুক যদি আমরা ক্রেডিট করি, আমরা জানি ক্যাশ বুক ডেবিট, ক্যাশ বুককে আমরা ক্রেডিট করেছি, একটা ডেবিট এবং একটা ক্রেডিট বিয়োগ, অর্থাৎ ক্যাশ বুককে আমরা বিয়োগ করেছি, তাহলে ক্যাশ বুকের অঙ্ক করলে আমরা যোগ করব। এরপরে আসো লাস্ট ওয়ান, ক্যাশ বুক wrongly overcast or debited or passbook wrongly undercast. ক্যাশ বুক রংলি ওভারকাস্ট, ক্যাশ বুকে ভুলক্রমে বেশি লিখেছো, ক্যাশ বুকে ভুলক্রমে বেশি লিখেছো। তুমি তোমার কাস্টমারের কাছে 1000 টাকা পেয়েছো, ব্যাংকে 1000 টাকা জমা দিয়েছো, কিন্তু বাসায় এসে ভুলক্রমে 1000 পরিবর্তে 10,000 লিখে ফেলেছো। ব্যাংকে জমা দিয়েছো 1000 কিন্তু বাসায় এসে ভুলক্রমে কি করেছো? ওভারকাস্ট, অর্থাৎ বেশি লিখেছো। ক্যাশ বুকে বেশি লিখেছো, আমরা যদি ক্যাশ বুক ধরে অঙ্ক করি তাহলে কি করব? মাইনাস করব। ক্যাশ বুকের তুলনায় পাসবুকে বেশি আছে না কম আছে? কম আছে, তাহলে আমরা বিয়োগ করব। ওভারকাস্ট বা আন্ডারকাস্ট শব্দটা শুনলেই আমরা বোঝা যাচ্ছে কি করব। ওভার মানে বেশি লিখেছি বিয়োগ করে দিব, আন্ডার মানে কম লিখেছি যোগ করে দিব। কিন্তু এই শব্দটা ডেবিটেড বা ক্রেডিটেড দিয়ে বলা থাকতে পারে, এটা তোমাকে কনফিউজ করতে পারে। এখন আসো, আমি বলেছি ক্যাশ বুক রংলি ডেবিটেড, ক্যাশ বুক রংলি ডেবিটেড, ক্যাশ বুক ডেবিট, ওইটা ভুলক্রমে আবার ডেবিট করা হয়েছে। ডেবিট যদি ডেবিট করা হয় তাহলে আমরা প্লাস করেছি, অর্থাৎ ভুল ক্রমে আমি প্লাস করেছি, তাই আমি মাইনাস করে দেব। অনুরূপভাবে পাসবুক রংলি আন্ডারকাস্ট, পাসবুক ভুলক্রমে, পাসবুক ভুলক্রমে আন্ডারকাস্ট করেছি। পাসবুক হচ্ছে ক্রেডিট, পাসবুক হচ্ছে ক্রেডিট, রংলি আন্ডারকাস্ট, ভুলক্রমে আন্ডারকাস্ট করেছি বা ডেবিট করেছি। পাসবুক ক্রেডিট, ক্রেডিটকে যদি আমি ডেবিট করি, ক্রেডিটকে যদি আমি ডেবিট করি, একটা ডেবিট একটা ক্রেডিট কি হয়? মাইনাস হয়।
পাসবুকে ভুল ক্রমে আমি মাইনাস করেছি, কম লিখেছি, তাই আমি কি করবো, প্লাস করে দেব। তাহলে শিক্ষার্থীরা, আমি বলেছিলাম ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্যাংক মিলকরণ বিবরণী যদি করতে চাও তাহলে আমার জানতে হবে কাদের মধ্যে মিল করবা। আমরা উত্তর পেয়েছি আমরা ক্যাশ বুকের সাথে পাসবুকে মিল করব। আর মিল করতে গেলে অমিলের কারণগুলো জানতে হবে, কেননা অমিল হলে তবেই তো মিল করব। এই অমিলের এই 10টা কারণ আছে, এর বাইরে কোনো কারণ নেই। যে কোনো অঙ্কেই এই শব্দগুলোকে ঘুরে ফিরে লেখা হয়েছে। যেমন প্রথম দুইটা শব্দ এইটা, এইটা এবং এইটা, এই শব্দগুলোকে বিভিন্ন লেখক বা বিভিন্ন অথর বিভিন্ন নামে আখ্যায়িত করেছে, বিভিন্ন ভাবে লিখেছে। তো এইটা ব্রিটিশ মেথডে একরকম ভাবে লেখা হয়, আমেরিকান মেথডে আরেকভাবে লেখা হয়। আমরা এখন যেটা লিখেছি সেটা ব্রিটিশ পদ্ধতিতে। আমি এই শব্দগুলোকে চেঞ্জ করে দিব, দিলে এটা আমেরিকান মেথডে হয়ে যাবে। তা আমি যখন ব্রিটিশ মেথডটা শেষ করে আমেরিকান মেথডটা শুরু করব, তখন এই শব্দগুলোকে আমি ভিন্ন ভিন্ন ভাবে লিখবো, কিন্তু ফাংশন এক, নিয়ম এক, যোগ বিয়োগের কাজ এক, শুধু কথাই পরিবর্তন, আর কোনো পরিবর্তন নেই। তাহলে তোমরা যদি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে চাও তাহলে এই 10টা কারণ জানতে হবে। অঙ্কটা দেওয়া আছে ক্যাশ বুক দিয়ে না পাসবুক দিয়ে। যদি ক্যাশ বুক দিয়ে দেওয়া থাকে, এই সব কারণগুলো থাকলে কখনো যোগ কখনো বিয়োগ, তেমনই ভাবে পাসবুক দিয়ে দেওয়া থাকলে এটা কখনো যোগ কখনো বিয়োগ। তার মানে আমরা ক্যাশ বুক ধরে অঙ্ক দেওয়া থাকলে যে যে কারণে যোগ হয় সেগুলো যোগ করব, আর যে যে কারণে বিয়োগ হয় সেটা বিয়োগ করব। অনুরূপ ভাবে পাসবুক দিয়ে অঙ্ক দেওয়া থাকলেও আমরা তাই করব। তারপরে যে ব্যালেন্স বের হবে সেটা আমাদের আনসার। তো তোমরা এটা খুব মনোযোগ দিয়ে স্টাডি করবে। আমি পরের ক্লাসে এটার বিভিন্ন রকম উদাহরণ দিয়ে অঙ্ক সমাধান করে দেব। আশা করছি তোমাদের খুব একটা কষ্ট হবে না এই শব্দগুলোর সাথে তোমরা পরিচিত হলে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, আমরা অঙ্ক করার সময় মাথায় রাখবো ডেবিটের সাথে ডেবিট যোগ হয়, ক্রেডিটের সাথে ক্রেডিট যোগ হয়, আর একটা ডেবিট একটা ক্রেডিট বিয়োগ হয়। আমরা কারণ বিশ্লেষণ করে যদি বুঝতে পারি যে কম লেখা হয়েছে, তাহলে আমরা কি করব, প্লাস করব। আর যদি বেশি লেখা হয়েছে তাহলে মাইনাস করব। অ্যাকাউন্টিং তোমাদেরকে প্রশ্ন করা হয় অনেক সময়, অ্যাকাউন্টিং সায়েন্স না আর্টস, বিজ্ঞান না কলা? এটা আধা আধি, অর্ধেক সায়েন্স অর্ধেক আর্টস। অ্যাকাউন্টিং এ কিন্তু গুণ বা ভাগ নাই, যোগ বা বিয়োগ। অ্যাকাউন্টিং এ আমরা যাই করি না কেন হয় প্লাস করবো অথবা মাইনাস করবো। দুইটা ডেবিট প্লাস, দুইটা ক্রেডিট প্লাস, একটা ডেবিট একটা ক্রেডিট মাইনাস। এই প্লাস এবং মাইনাস, এখানে গুণ বা ভাগ নেই। তো আজকের মতো এখানেই, তোমরা এটা মনোযোগ দিয়ে স্টাডি করো। আগামী ক্লাসে আমি উদাহরণের মাধ্যমে অঙ্ক সমাধান করে দেবো। তোমরা ভালো থাকো এবং পরের ক্লাসের অপেক্ষা থাকো। আল্লাহ হাফেজ।